হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা? আজকে আমরা কথা বলছি রাইট ফ্রম অফ ভার্বস নিয়ে। রাইট ফ্রম অফ ভার্বস ইংরেজি গ্রামার একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। রাইট ফ্রম ভার্বস যদি আমরা ভালোভাবে বুঝি তাহলে ইংরেজি গ্রামারের দিক থেকে আমাদের 50% কাজ কমপ্লিট হয়ে যাবে। সেই কাজটি সহজ করার জন্য আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি তোমাদেরকে বোঝানোর এবং আরো সহজ করে দেওয়ার জন্য। 50% ইংরেজি যেন তোমরা অন্য অন্য দেশ শিক্ষার্থীদের চেয়ে এগিয়ে থাকো। আচ্ছা, এখন আমরা কথা কম কাজ বেশি। আমি এখন কথা বলবো রাইট ফ্রম ভার্বস নিয়ে। প্রথমত রাইট ফ্রম ভার্বস নিয়ে কথা বলতে গেলে আমাদের জানতে হবে টেন্স। প্রথমত আমাদের টেন্সের সম্পর্কে একটা সম্পূর্ণ ধারণা থাকবে। আমি মনে করি এমন কোনো শিক্ষার্থী নাই এই মুহূর্তে যে যারা টেন্স সম্পর্কে জানে না, কিন্তু সবাই জানে। তারপরেও কিছু বিষয় কথা বলতে হয়, বলতেই হয়। কারণ হচ্ছে আমরা সবাই জানি যে টেন্স প্রধানত 3 প্রকার এবং ক্লাসিফিকেশন আছে। ব্রাঞ্চ অফ টেন্স হচ্ছে 12 প্রকার। এই 12 প্রকারের মধ্যে পরীক্ষা যেটা আসে সেটা হচ্ছে 4টি। যে 4টি টেন্স সবচাইতে বেশি পরীক্ষা আসে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট ইনডিফিনিট টেন্স। এবং টেন্সের ভিতর সবচেয়ে কঠিন টেন্স এবং বহুল ব্যবহৃত টেন্সটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে সহজ করে তুলে ধরার জন্য আমার একটা ক্ষুদ্র প্রয়াস আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে চেনার কিছু উপায় আমি নির্ণয় করেছি। যে এখানে আমি একটা ছোট্ট সেন্টেন্স লিখছি যে নো অ্যাড্রেস ইউ মে গো। নো অ্যাড্রেস ইউ মে গো, আমার কাছে কোনো ঠিকানা নাই, তুমি যেতে পারো। এটাকে আমি মজার জন্য বলছি, বোঝার জন্য বলছি। এখানে যদি আমরা এই লেটার গুলোকে বিশ্লেষণ করি বা আমরাকে বিশ্লেষণ করলে আমরা পাবো যে এন তে নর্মালি, ওতে অফেন, এতে অলওয়েজ, ডিতে ডেইলি, আরতে রেগুলারলি, এসতে সামটাইম, ইউতে ইউজুয়ালি, জিতে জেনারেলি অ্যান্ড ইতে ইভেনচুয়ালি। এই অ্যাডভার্ব, এগুলোকে অ্যাডভার্ব বলে, অ্যাডভার্বিয়াল বলা হয়। এইগুলো যদি কোনো বাক্যে থাকে তাহলে আমরা চোখ বন্ধ করে সে বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট হিসাবে ফাইন্ড আউট করতে পারবো। আর যখন প্রেজেন্ট ইনডিফিনিট ফাইন্ড আউট করতে পারবো তখন আমাদের সেন্টেন্সটা বোঝার ক্ষেত্রে সহজ হয়ে গেলে এখন আমি কি করব, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেই ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে। আমি কিছু বাক্য তৈরি করছি, দেখো তোমরা বোর্ডের দিকে খেয়াল করো। ইউজুয়ালি হি স্পেন্ডস হিজ টাইম ইন ভেন। নর্মাল, ইউজুয়ালি মানে সচরাচর সে তার সময় কিভাবে, ইন ভেইন, এটা একটা ফ্রেজ। এই ইন ভেইন শব্দটা কি, সচরাচর সে তার সময় কিভাবে ব্যয় করে, বৃথা সময় ব্যয় করে। এই যে এজ হচ্ছে হি স্পেন্ডস, স্পেন্ডের সাথে এজ হচ্ছে কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এটা কি সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা দ্বিতীয় সেন্টেন্সে যদি খেয়াল করি যে মাই ফ্রেন্ড ভিজিট মি সামটাইমস, কি লিখছি এখানে, সামটাইমস লিখছি। সামটাইমস লিখছি মানে আমার বন্ধু মাঝে মাঝে আমার কাছে আসে, সবসময় আসে না, মাঝে মাঝে। মাঝে মাঝে আসে আমার বন্ধু, এটা কোন পারসন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হবে এখানে ভিজিট হবে, ভিজিটস। কি হবে এখানে ভিজিটস হবে। আমাদের পরীক্ষা খাতে এরকম করে আসে, চাকরি পরীক্ষা আসে এবং আমরা ইন্টারমিডিয়েট, এসএসসি, জিএসসি পরীক্ষা দিব, সেই ক্ষেত্রে এরকম ভাবে আসতে পারে। আর বিগত সালে এভাবে আসছে। দেখো 3 নম্বর হচ্ছে মর্নিং জেনারেলি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। গেট আপ এখানে লিখছে, ব্র্যাকেটে দেওয়া থাকবে কি গেট আপ, কিন্তু আমাদের লিখতে হবে কি এখানে গেটস আপ। মর্নিং হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে ভার্বের সাথে এস যুক্ত হবে। জেনারেলি আছে, এই জেনারেলিটা দেখে আমরা বুঝতে পারছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কারণ আমরা যদি টেন্স আইডেন্টিফাই করতে না পারি তাহলে আমরা বুঝতে পারবো না এখানে এস হবে কি হবে না। আমার চতুর্থ সেন্টেন্স লিখছি সেলফিশনেস নট হেল্প দ্য সোসাইটি। এটা যদি তোমরা ট্রাই করো তো দেখি যে সেলফিশনেস নট হেল্প দ্য সোসাইটি। অধিকাংশ শিক্ষার্থীরা পরীক্ষা খাতা এটা ভুল করে, খুব সহজ মনে করে যে জিনিসটা ভুল করে যে সেলফিশনেস ইজ নট হেল্প দ্য সোসাইটি। এরা নট হেল্প দিয়ে রাখে আসে, যেটা ভুল। কারণ এখানে আমাকে দেখতে হবে সেন্টেন্সটা কিসে আছে। এখানে কিন্তু কোনো অ্যাডভার্বিয়াল ব্যবহার করা নাই, কিন্তু আমাদের কমন সেন্স এখানে গ্রো করতে হবে, কমন সেন্স কাজে লাগাতে হবে। কেমন, যেমন সেলফিশনেস এটা অতীতেও ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে। পৃথিবী যতদিন আছে ততদিন সেলফিশনেস থাকবে। আমি স্বার্থপর, তুমিও স্বার্থপর, পৃথিবীর প্রত্যেকটা মানুষ
স্বার্থপর। এই যে এটা যে চলমান, এটা যে থাকবে বিদ্যমান, এই যে সেন্সটা যদি আমরা জানি যে যেহেতু স্বার্থপরতা মানুষ যতদিন থাকবে, মানব সমাজ যতদিন থাকবে ততদিন স্বার্থপরতা থাকবে, যার কারণে সবসময় প্রেজেন্ট ইনহিবিট টেন্স হবে। কি টেন্স হবে? এটা প্রেজেন্ট ইনহিবিট টেন্স হবে। যে সেলফিশনেস, তাহলে এটা যদি প্রেজেন্ট ইনহিবিট টেন্স হয় তাহলে কি আমরা নট হেল্প দিলে হবে না নট হেল্পস দিলে হবে? না, এটা হবে না। এখানে তখন লিখতে হবে যে ডাজ নট হেল্প হবে। ডাজ নট হেল্প হবে কেন? এটা ডাজ নট হেল্প হবে কেন? কারণ হচ্ছে হেল্পস হবে না, কারণ আমরা জানি যে ডু ডাজ ডিড এই ভার্বগুলোর পরে ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত হয় না, সবসময় ভার্বের বেস ফর্ম বসে। অধিকাংশ শিক্ষার্থীর খাতায় আমরা পাই ডাজ ব্যবহার করছে, ভার্বের সাথে এস ইএস যুক্ত করছে। যারা এই ক্লাসটা এখন দেখছো, নেক্সট টাইমে তাদের জন্য এই ভুলটা না হয়। তো আমরা এখানে কি বসাবো? সেলফিশনেস ডাজ নট হেল্প দা সোসাইটি। যারা স্বার্থপর তাদের যারা সমাজের কি হয় না, কোনো উপকার হয় না, কোনো কাজে আসবে না। আমরা যদি দেখি পঞ্চম সেন্টেন্সটি লিখছি, দে নট সাপোর্ট দেমসেলফ। তারা তাদেরকে, যদি আমরা বাংলা করি, তারা তাদেরকে কি করছে? সাপোর্ট মানে সহযোগিতা করা, সাহায্য করা করছে না। তাহলে এই ক্ষেত্রে কি হবে বলো তো তোমরা? দে নট সাপোর্ট দেমসেলফ। তাহলে এখানে কি হবে? এখানে আছে কি আমাদের সাবজেক্ট কি আছে? দে আছে। এটা কিন্তু থার্ড পারসনের একমাত্র সাবজেক্ট যেটা সবসময় কি সেকেন্ড পার্সনের মতো কাজ করে, সেটা সবসময় প্লুরাল। কারণ দের সাথে ডু নট বসবে। দের সাথে কি বসবে? এখানে আমরা এখানে ডাজ নট বসেছি, এটা সিঙ্গুলার ছিল, এটা হচ্ছে থার্ড পার্সনের প্লুরাল সাবজেক্ট, যার কারণে কি হবে? এখানে ডু নট সাপোর্ট কি হবে? নট সাপোর্টের জায়গায় কি হবে? ডু নট সাপোর্ট দেমসেলফ। আচ্ছা, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে কথা বলছিলাম। এখন আমরা কথা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কথা বলার আগে প্রেজেন্ট কন্টিনিউয়াসকে চেনার যে কিছু উপায় আছে সেই বিষয়গুলো আমি লিখে রাখছি। দেখো তোমরা বোর্ডে লিখে রাখছি যে চেনার উপায়। কি চেনার উপায়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি কোনো বাক্যে এই শব্দগুলো থাকে, এটাকে কি বলে? এগুলোকে অ্যাডভার্বিয়াল বলে। কি বলে? অ্যাডভার্বিয়াল। তাহলে কি লিখছি? অ্যাট প্রেজেন্ট, নাও, গ্রাজুয়ালি, স্টেপ বাই স্টেপ, ডে বাই ডে, অ্যাট দিস মোমেন্ট। এই শব্দগুলো যদি কোনো বাক্যে থাকে তাহলে সে বাক্যটা কি হবে? তোমরা বলো তো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে কি হবে? ভার্বের সাথে আইএনজি হবে। শুধু ভার্বের সাথে আইএনজি হবে না, ভার্বের সাথে আইএনজি হওয়ার আগে কি হবে? তার আগে পার্সন অনুসারে এম ইজ আর বসাইতে হবে। কি বসাইতে হবে? এম ইজ আর বসাইতে হবে। অনেক শিক্ষার্থী বন্ধু আছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শুধু ভার্বের সাথে আইএনজি করে দিয়েছে। যদি আমরা এভাবে করে আসি তাহলে আমরা কি হবে? ক্লোজ দিবে টিচারে, সেটাতে আমরা মার্কস পাবো না। খুব সূক্ষ্মভাবে বিষয়টা ভাবতে হবে। তো আমরা খেয়াল করি বোর্ডের দিকে যে আমি কিছু উদাহরণ লিখছি, দেখি আমরা কি করছি এই জায়গায়। ডে বাই ডে দ্য প্রাইস অফ ডেইলি কমোডিটিস। ডেইলি কমোডিটিস অর্থ কি? নিত্য প্রয়োজনীয় জিনিস। ডে বাই ডে মানে দিনের পর দিন, দ্য প্রাইস অফ ডেইলি কমোডিটিস ইজ ইনক্রিজিং। নিত্য প্রয়োজনীয় জিনিস প্রত্যেক দিন, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। এখানে যে ইজ হলো কেন? কমোডিটিস আছে এখানে, আমাদের সাবজেক্ট কোনটা? এখানে আমরা অনেক শিক্ষার্থী বন্ধুরা ভার্বের পূর্বে অনেক শব্দ থাকে, সেগুলো দেখে বুঝতে পারে না যে সাবজেক্ট কোথায়, কিভাবে কোনটাকে সাবজেক্ট ধরবো। সাবজেক্টকে চেনার উপায় হচ্ছে আমরা প্রথমে দেখবো যে প্রিপজিশন আছে কোথায়। প্রথম যে প্রিপজিশন থাকবে, কি থাকবে? প্রথম যে প্রিপজিশন থাকবে সাবজেক্টের জায়গায়, যত শব্দ থাক সেগুলো কর্ণপাত করা দরকার নেই। প্রথম যে শব্দটা প্রিপজিশন থাকবে, সেই প্রিপজিশনের পূর্বে যে ওয়ার্ডটা থাকবে সেটাকে সাবজেক্ট হতে। তাহলে আমাদের এখানে সাবজেক্ট হচ্ছে দ্য প্রাইস। প্রাইসেস আছে না? আছে, সিঙ্গুলার আছে। যেহেতু সিঙ্গুলার আছে এবং তার পূর্বে পরে অফ আছে, অফের পূর্বের যে শব্দটা থাকবে সেটা যেহেতু আমাদের সাবজেক্ট আমরা ধরবো, সেই অনুসারে এখানে ইজ বসে। আর ডে বাই ডে এটা হচ্ছে অ্যাডভার্ব। এটাকে কি বলে? একটা অ্যাডভার্বিয়াল ওয়ার্ড। আমরা জানি যে অ্যাডভার্বের পজিশন, অ্যাডভার্বের পজিশনটা জানাও খুব জরুরি। আমরা অন্য একটা ক্লাসে এটাকে বিস্তারিতভাবে জানাবো, অ্যাডভার্ব বা পজিশন। তারপর আমি মুখে মুখে বলে দিচ্ছি যে একটা বাক্যে অ্যাডভার্ব 5টা জায়গায় বসতে পারে। কয়টা জায়গায় বসতে পারে? 5টা জায়গায়। কি কি? সাবজেক্টের শুরুতে, সাবজেক্টের শেষে, অ্যাডজেক্টিভের পূর্বে। কার পূর্বে? অ্যাডজেক্টিভের পূর্বে, প্রিন্সিপাল ভার্বে
পূর্বে এবং অক্সিলারি ভার্ব সর্বশেষ, অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে। কোথায়? অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে। এইখানে দেখছি যে আমরা শুরুতেই বসেছি, ডে বাই ডে দ্য প্রাইস অফ ডেইলি কমোডিটিস ইজ ইনক্রিজিং। দ্বিতীয় সেন্টেন্স আমরা লক্ষ্য করি, অ্যাট প্রেজেন্ট উই আর স্টেইং ইন লন্ডন। অ্যাট প্রেজেন্ট, অ্যাট প্রেজেন্ট এটা কি? এটাও বাক্যের শুরুতে বসছে। অ্যাট প্রেজেন্ট কি বলছে? অ্যাট প্রেজেন্ট মানে কি? বর্তমানে, বর্তমানে বা এই সময়। উই আর স্টেইং ইন লন্ডন, আমরা কোথায় আছি? আমরা লন্ডনে অবস্থান করছি। স্টেইং মানে কি? অবস্থান করা। ইন লন্ডন কেন? লন্ডন এটা জায়গা নামের পূর্বে ইন বসে, একটা লন্ডন একটা বিখ্যাত শহর, গুরুত্বপূর্ণ জায়গা, যার কারণে কি বসছে? ইন বসছে, প্রিপোজিশন। এরপরে থার্ড সেন্টেন্সে বলছে নাও। নাও দেখে আমরা এটা কি বুঝবো? এটা কোন টেন্স? নাও দে ডাস নট পে হিড টু দিয়ার টিচার্স অ্যাডভাইস। টিচার্স অ্যাডভাইস, এইখানে তাহলে আমরা কি বসাবো? নট পে আছে, নট পে। এখানে কি হবে বলতো? এখানে কি হবে? নট পে। এখানে অক্সিলারি ভার্ব কি আসবে? আমরা কি নট পেইং লিখবো? নট পেইং লিখলে সেন্টেন্সটা হবে? হবে না। কি লিখতে হবে? যেহেতু এখানে নাও আছে, নাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্ডিকেটর, যেহেতু নাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্ডিকেটর, সেক্ষেত্রে তাহলে আমরা কি করব? এখানে আছে সাবজেক্ট আছে কি? দে। দের সাথে কি সাহায্যকারী ভার্ব কি আসবে? আর আসবে। তাহলে কি হবে? দে আর নট পেইং। পেইং হিট মানে কর্ণপাত করা, এটা একটা ফ্রেজাল ভার্ব। কি ভার্ব? ফ্রেজাল ভার্ব। পেইং হিট, পেইং হিট এটার অর্থ হচ্ছে কর্ণপাত করা। যে নাও দে আর নট পেইং হিট টু দিয়ার টিচার অ্যাডভাইস, তারা এখন তাদের শিক্ষকের পরামর্শ কর্ণপাত করছে না। কারা করে না? এই জেনজি। জেনজি শিক্ষকের কোনো কথা কর্ণপাত করে না, যার কারণে তার পরিণামে কি করবে? ইন দ্য লং রান দে উইল বি সাফার। ঠিক আছে, আমরা তাহলে এই ওয়ার্ডগুলো যদি আমরা মাথায় রাখি, কনসেপ্ট ক্লিয়ার রাখি, তাহলে আমাদের টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চিনার ক্ষেত্রে নরমালি ভুল হওয়ার সুযোগ নাই। এটা আমরা মাথায় রাখবো, কারণ টেন্স যদি মাথায় না থাকে তাহলে কিন্তু আমরা রাইট ফর্ম অফ ভার্বস এর কাজ করতে পারবো না, ভুল হবে। এখন আমরা জানবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনার উপায়। কি চেনার উপায়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনার জন্য কিছু অ্যাডভার্বিয়াল আছে। আমরা ইতিপূর্বে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কথা শুনেছি এবং দেখলাম। এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কিছু অ্যাডভার্বিয়াল আছে। কি আছে? কিছু অ্যাডভার্বিয়াল আছে। সেগুলো কি? অলরেডি, লেটলি, রিসেন্টলি, মিনহোয়াইল, জাস্ট, জাস্ট নাও, ইয়েট, সো ফার, এভার। এই অ্যাডভার্বিয়াল গুলো যদি বাক্যে থাকে তাহলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে হ্যাভ হ্যাজ থাকবে। কি থাকবে? হ্যাভ হ্যাজ প্লাস ভি3। ভি3 মানে পাস্ট পার্টিসিপল। হ্যাভ হ্যাজ থাকলে কি হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। আমরা যদি লক্ষ্য করি বোর্ডে, এখন আমি দেখো কিছু সেন্টেন্স লিখছি তোমাদের জন্য, যে দে হ্যাভ অলরেডি শোন দেয়ার পারফরমেন্স ইন সেভারাল ম্যাচেস। দে হ্যাভ অলরেডি, এই যে অলরেডি, এই অলরেডি শব্দটা কি বসছে? আমরা পূর্বে তোমাদের বলছিলাম যে প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্বের মাঝে, প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্বের মাঝখানে কি বসে? অ্যাডভার্ব বসে। দেখো এই সেন্টেন্সটা কিন্তু সেই স্ট্রাকচার মেইনটেইন করছে। দে হ্যাভ অলরেডি শোন দেয়ার পারফরম্যান্স ইন সেভারাল ম্যাচেস। অ্যাডমিশন টেস্টে তোমরা যারা যাবা তাদেরকে দেখবা যে অ্যাডমিশন টেস্টে এরকম ঠিকই কোশ্চেন হয়। আমরা যদিও বলে থাকি যে এটা যে কোনো জায়গায় বসতে পারে, 5টা পজিশনের কথা বলছি, কিন্তু অলরেডি অ্যাডভার্বটা দুইটা বাক্যের মাঝখানেই সবচেয়ে বেশি প্রিফার করে এবং বেশি অ্যাপ্রোপ্রিয়েট নয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই আনসারটাই গ্রহণ করে। কোশ্চেন অ্যানালাইসিস করে আমরা দেখছি যে এটাই তারা গ্রহণ করে। সো এইটার ব্যবহারটা যারা করবা অলরেডি, তারা এই জায়গাতেই ব্যবহার করবা। অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে অলরেডি অ্যাডভার্বিয়ালটা ব্যবহার করবা। দ্বিতীয় সেন্টেন্সে লিখছি, দেখো আমি কিন্তু এটাকে অ্যান্সার দেইনি, তোমরা দেখো তো, এটা ট্রাই করো। শি ফিনিশ হার হোমওয়ার্ক রিসেন্টলি। কি বলছে? রিসেন্টলি, সম্প্রতি সে তার কি করছে? তার হোমওয়ার্কটা শেষ করছে। তাহলে এখানে কি হবে? এখানে যা আছে শুধু ফিনিশ। ফিনিশ দেওয়া থাকলে আমরা এখানে কি লিখবো? এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে সাহায্যকারী ভার্ব কি আসবে? যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাহায্যকারী ভার্ব কি? হ্যাভ, হ্যাজ। কি?
হ্যাভ আছে, হ্যাড কিন্তু হবে না, হ্যাড হবে পাস্ট পারফেক্ট টেন্সে। তাহলে এখানে কি হবে, যেহেতু সাবজেক্ট আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে সাহায্যকারী ভার্ব কি হবে আমাদের হ্যাজ। ফিনিশ, এখন ফিনিশ রাখলে হবে না, এটাকে পিপি করতে হবে। কি করতে হবে, যেটাকে আমরা V3 বলি, কি বলি, V3। শি হ্যাজ ফিনিশড হার হোমওয়ার্ক রিসেন্টলি। 3 নম্বর সেন্টেন্সে দেখো মেন হয়েল কি বলছে, এটা মিন হয়েল মানে কি ইতোমধ্যে, এটা কি ইতোমধ্যে, ইতোমধ্যে, ইতিমধ্যে না, কি হবে ইতোমধ্যে। তাহলে ইট রাইজ টু অ্যান অ্যালার্মিং রেট টেকিং হেভি টুল অফ হিউম্যান লাইফস, কি লাইফ, হিউম্যান লাইফস। তাহলে এখানে সেন্টেন্সের আমরা অনেক ক্ষেত্রে সেন্টেন্সটা কি হবে গ্রামার আমরা অনেকে বুঝি না, না বোঝার কারণ হচ্ছে আমরা সেন্টেন্সের স্ট্রাকচারও বুঝি না, সেন্টেন্সের অর্থ বুঝি না, কি বুঝাইছে। যখন আমরা কিছুই যদি বুঝতে না পারি সেন্টেন্সের অর্থ, যখন আমরা সেন্টেন্সের অর্থ বুঝতে পারবো তখন এই জিনিসগুলো আমাদেরকে কাজে দিবে। যে এই নির্দেশনাগুলো যদি, ইন্ডিকেটর গুলো যদি থাকে, তখন আমরা সেন্টেন্সের স্ট্রাকচার ফেলাইতে পারবো। কি যেমন, যেমন ম্যানুয়াল থাকলে আমরা জানি যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এখন এই সেন্টেন্সের অর্থ আমি হয়তো বুঝতে পারতেছি না, ম্যানুয়াল ইট রেইজ টু অ্যান অ্যালার্মিং রেট, কিসের অ্যালার্মিং আমি বুঝতেছি না, টেকিং হেভি টুল অফ হিউম্যান লাইফ, এটা মানুষের জীবনের জন্য একটা কি দিচ্ছে, একটা অনসি সংকেত দিচ্ছে, এইটা বৃদ্ধি করছে, কি বৃদ্ধি করছে, রেইজ। এই রেইজটা আছে, এখানে কি রেইজ হবে না, আমরা এখানে কি আছে মেন হুইল, মেন হুইল যদি থাকে তাহলে কি হবে, প্রেজেন্ট কি টেন্স হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে সাবজেক্ট আমার কি এখানে ইট আছে, তাহলে সাবজেক্ট ইট আছে, তাহলে এখানে কি হবে ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে সাহায্যকারী ভার্ব হবে হ্যাজ, কি হবে হ্যাজ রাইজেন, কি হবে রাইজেন, RISEN, রাইজেন, has risen to an alarming rate taking a heavy toll of human lives। আমার মনে হয় তোমরা শিক্ষার্থীরা, তোমরা যদি এই শব্দগুলোকে মনে রাখো এবং প্র্যাকটিস করো, বেশি প্র্যাকটিস করতে হবে, যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি মনে থাকবে, প্র্যাকটিস করবো না ভুলে যাবা। আমি আশা করবো যে তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবা এবং এই চ্যানেলের সাথে থাকবা। আচ্ছা, এখন আমরা শিখবো পাস্ট ইনডিফিনিট টেন্স চেনার উপায়। কি চেনার উপায়, পাস্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ শিক্ষার্থীরা, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমি এটা একটু পরে আলোচনা করব। তার আগে আমরা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, কারণ যে টেন্সগুলো সবচাইতে পরীক্ষায় বেশি আসছে আমি শুরুতেই বলছি, এটা তার মধ্যে অন্যতম একটা টেন্স, যে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স চেনার উপায় হচ্ছে ওয়ান্স আপন এ টাইম, অ্যাগো, ইয়েস্টারডে, লাস্ট প্লাস টাইম। লাস্ট প্লাস টাইম বলতে লাস্ট ডে, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট দেওয়ার পরে যে কোনো সেশন বা ঋতু হতে পারে, যে কোনো সময় বোঝাবে, এই জন্যই বলছে লাস্ট প্লাস টাইম। তো দেখো এখানে লিখছি ইন দ্য লাস্ট সামার ভ্যাকেশন, কি বলছি ইন দ্য লাস্ট সামার ভ্যাকেশন, কি বলছে লাস্ট সামার ভ্যাকেশন, লাস্ট সামার ভ্যাকেশন আই গেট সাফিসিয়েন্ট টাইম, এখন এখানে আমরা বুঝবো যে এখানে গেট আছে, তাহলে আমরা এখানে কি বসাবো, যে ইন দ্য লাস্ট সামার ভ্যাকেশন আই গেট সাফিসিয়েন্ট টাইম, তাহলে হচ্ছে আমি যথেষ্ট পরিমাণে সময় পেয়েছিলাম। কখন, লাস্ট বলছে, লাস্ট সামার বলছে, একটা ঋতুর কথা বলছে, যে আমরা সামার ভ্যাকেশনের যে আম কাঁঠালের জন্য যে ছুটিটা পাই, এই কিছুদিনের মধ্যে আমরা পাবো, এই কথাটা বলছে যে লাস্ট সামার ভ্যাকেশন যদি থাকে, যে আমরা বলছি লাস্ট প্লাস টাইম, তাহলে লাস্ট টাইম এখানে সামারের একটা সময়কে নির্দেশ করছে। তো সেক্ষেত্রে আমরা এখানে কি বসাবো, আই গেট আছে, তাহলে এখানে আমাদের কি হবে, গেটের পাস্ট ফর্ম কি গট, আই গট সাফিসিয়েন্ট টাইম, কি হবে আই গট সাফিসিয়েন্ট টাইম। দেখো দ্বিতীয় নম্বর সেন্টেন্সে লিখছে কি হি নট অ্যাটেন্ড দ্য পার্টি, কি লিখছে নট অ্যাটেন্ড দ্য পার্টি ইয়েস্টারডে, কি আছে ইয়েস্টারডে কথা বলা আছে, ইয়েস্টারডে দ্বারা আমরা কি বুঝতেছি, গতকালের কথা বলছে, যেটা আজকে না, গতকালকের কথা বলা আছে। তাহলে ইয়েস্টারডে যখন আছে তখন আমরা বুঝতে পারছি এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু এখানে সমস্যা হলো, এখানে আছে নট অ্যাটেন্ড। এখন নট অ্যাটেন্ড থাকলে আমরা এখানে কি করব, নট অ্যাটেন্ডেড লিখে দেব, নট অ্যাটেন্ডেড লিখলে হবে না। কি লিখতে হবে এখানে আমাদের, এখানে আমাদের লিখতে হবে, যেহেতু পাস্ট হবে এখানে আমাদের ব্যবহার করতে হবে ডিড নট অ্যাটেন্ড, কি হবে এটা ডিড নট অ্যাটেন্ড হবে, কারণ পাস্ট আছে, যদি ইয়েস্টারডে না থাকতো, ওখানে যদি অলওয়েজ থাকতো বা নরমালি থাকতো, তাহলে আমরা ডাজ নট ব্যবহার করতে হবে। যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স হলে
ডু ডাজের পরিবর্তে ডিড বসবে, কি বসবে এবং ডিড বসবে। ডিডের পরে ভার্বের সবসময় কি হয়, বেস ফর্ম হয়, অ্যাটেন্ডই থাকবে। এই বিষয়টা মাথায় রাখতে হবে। কিন্তু এই যে ডিড নট, আমরা অনেক সময় ডিড নট করি না, এখানে নট অ্যাটেন্ডেড বসে রাখি, এটা কিন্তু ক্লোজ, আমরা মার্ক পাবো না। 3 নম্বর সেন্টেন্স বলছে অ্যাট ওয়ান্স, কি বলছে, অ্যাট ওয়ান্স হি আন্ডারস্ট্যান্ড হোয়াট ওয়াজ দ্য ম্যাটার। অ্যাট ওয়ান্স দ্বারাও আমরা বুঝতে পারতেছি যে কোন টেন্স নির্দেশন করছে। আমরা ওখানে বলছি ওয়ান্স, ওয়ান্স আপন টাইম যেহেতু লেখা আছে, এখানে অ্যাট ওয়ান্স বলছে, একদা, অ্যাট ওয়ান্স দ্বারা একদাই বোঝাচ্ছে। তাহলে এখানে আমাদের ব্র্যাকেট ভার্ব আছে, দেওয়া আছে কি, আন্ডারস্ট্যান্ড। তাহলে এখানে কি হবে, আন্ডারস্ট্যান্ডের পাস্ট ফর্ম কি, পাস্ট ফর্ম হচ্ছে আন্ডারস্টুড, understood. At once he understood what was the matter. বিষয়টা কি ছিল, এক সময় সে এটা জানতে পেরেছিল। টেন্স আমরা নরমালি স্টেজের প্রাথমিক পর্যায়ের টেন্সে কিভাবে বাক্যে আসে, পরীক্ষা কিভাবে আসতে পারে, এবং বিগত সালে যে পরীক্ষাগুলো আসছে বিভিন্ন পরীক্ষায়, সেগুলো আমরা দেখলাম। এখন যেটা বলবো সেটা হচ্ছে আমরা একটু ভিন্ন মাত্রায় যাব, টেন্সের অন্য অন্য ব্যবহারগুলো আছে, সে ব্যবহারগুলো দেখে আমরা খেয়াল করব যে অ্যাডভান্স লেভেল যেটাকে বলে, যে নর্মাল থেকে অ্যাডভান্স লেভেলের উন্নত লেভেল যে কোশ্চেনগুলো হবে, এগুলো আমাদের পরবর্তী লাইফে বা ব্যতিক্রম যে কোশ্চেনগুলো হয় সেগুলো আমরা এখন আলোচনা করব। যেখানে আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, পাস্ট পারফেক্ট টেন্স আছে, পাস্ট পারফেক্ট টেন্স আছে, ফিউচার টেন্স আছে, এর মাঝে আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এগুলো অন্য অন্য জায়গায় আমাদের জানতে হবে। ফ্রি হ্যান্ড রাইটিং লেখার ক্ষেত্রে আমাদের টেন্সের বিষয়গুলো জানতে হবে, যে আমরা প্রায়ই ভুল করে থাকি কিছু বিষয় আছে, সে বিষয়গুলো এখন আমি এলোপাতারি ভাবে আলোচনা করব, যে সিকোয়েন্স ধরে এভাবে সিকোয়েন্স ধরে বলবো না। তো এই বিষয়গুলো এখন আমি পাস্ট ইনডিফিনিট টেন্সের কিছু বিষয় নির্দেশনা আছে, সেই বিষয়গুলো কথা বলি। যদি আমরা আসি যে কিছু টার্ম আছে, যে টার্মস গুলো আমরা সবাই জানি, অনেকেই জানি, যে অ্যাজ ইফ, অ্যাজ ইফ, অ্যাজ দো, অ্যাজ দো ইকুয়াল টু জানো, ইট ইজ, ইট ইজ হাই টাইম, বা ইট ইজ টাইম। এই শব্দগুলো, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। এরপর আছে নো সুনার, নো সুনার হ্যাড ড্যাশ ড্যাশ দেন। এরপর আছে হার্ডলি হ্যাড, হার্ডলি হ্যাড ড্যাশ ড্যাশ হোয়েন বা বিফোর। এরপর আছে স্কার্সলি, SCARC, স্কার্সলি হ্যাড ড্যাশ ড্যাশ হোয়েন বিফোর। এই শব্দগুলো আছে, এগুলো বিভিন্ন জায়গায় আমরা আমাদের গ্রামারের কমপ্লিটিং সেন্টেন্স আছে, ইডম ফ্রেজ, সুইটেবল ওয়ার্ডস, সেই জায়গাগুলোতে এগুলো ব্যবহার হয়। অ্যাজ ইফ, অ্যাজ দো, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, নো সুনার হ্যাড ড্যাশ ড্যাশ দেন, হার্ডলি হ্যাড ড্যাশ ড্যাশ হোয়েন বা বিফোর বসে, স্কার্সলি হ্যাড হোয়েন বিফোর বসে। এরপরে আছে আমরা আফটার, আফটার এবং বিফোর, সিন্স, সিন্সের দুই রকমের ব্যবহার আছে, আফটার এবং বিফোরে দুই রকমের ব্যবহার আছে। যে আমরা জানি যে এই বিষয়ে এই টার্মগুলো আমাদের ক্ষেত্রে খুব সূক্ষ্মভাবে জানতে হবে। প্রত্যেকটারই দুইটা তিনটা করে নিয়ম আছে, যেগুলো যদি আমরা একটা থেকে আরেকটা দিয়ে আমরা জানবো একটা, পরীক্ষা আসবে আরেকটা। এটা আমাদের কিন্তু খুব নিখুঁত ভাবে জানতে হবে। খুব গুরুত্বপূর্ণ যে টার্মগুলো এখানে ইউজ করা আছে, প্রত্যেকটা টেন্সের সাথে রিলেটেড, কিন্তু বিষয়গুলো প্রায় পরীক্ষাতে আসে, খুব গুরুত্বপূর্ণ। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এগুলো থেকে কোশ্চেন হবেই হবে, হয়েই থাকে। সেই জায়গাগুলো, এই বিষয়গুলোকে খুব গুরুত্ব সহ দেখতে হবে। আমি একটা একটা করে এখানে একসাথে লিখে দিচ্ছি, একটা একটা করে উদাহরণ দিয়ে দিয়ে আলোচনা করি। প্রথমে আসি অ্যাজ ইফ, অ্যাজ দো। অ্যাজ ইফ, অ্যাজ দোর স্ট্রাকচারটা এটা, যদি অ্যাজ দো, অ্যাজ ইফ এর পূর্বে প্রেজেন্ট
ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হলে অ্যাজ ইফ অ্যাজ দোর পরে হবে, এটা যদি হয় তাহলে এর পরে হবে অ্যাজ ইফ অ্যাজ দোর পরে বসবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। কি হবে? অ্যাজ ধর অ্যাজ ইফ এর পূর্বে যদি এটা থাকে পরে হবে পাস্ট ইনডিফিনিট। যেমন হি অ্যাক্টস অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। হি নিউ এভরিথিং। কি হবে? এই যে অ্যাজ ইফ, এখানে কি বলছে? প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তাহলে কি হবে? হি নিউ এভরিথিং। এটা পারফেক্ট না রে। এরপর আমরা যদি এখানে পাস্ট ইনডিফিনিট যদি থাকে তার পূর্বে, তাহলে এই পাশে হয়ে যাবে পাস্ট পারফেক্ট। কি হয়ে যাবে এখানে? পাস্ট পারফেক্ট। যেমন হি অ্যাক্টেড অ্যাজ দো, হি অ্যাক্টেড অ্যাজ দো he had known everything. he had known everything। এখানে কি হয়েছে? এখানে অ্যাক্টেড আছে, এখানে কি হয়েছে? এটা এখানে প্রেজেন্ট, এটা পাস্ট ইনডিফিনিট হলো পাস্ট ইনডিফিনিট, আর এটা হলো কি? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট। এই এইটা খুব গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় এসে থাকে, আমাদের চাকরি পরীক্ষা থেকে শুরু করে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা আসে। এখানে আরেকটা নিয়ম আছে, যদি বিভার্ব থাকে, যেমন হি বিহেভস as if he টিচার। সে এমন ভাব করছে সে যেন শিক্ষক, যদি এরকম বিভার্ব থাকে আর এখানে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে এখানে চোখ বন্ধ করে আমাদের বসাইতে হবে কি? ওয়ার। কি বসাইতে হবে? এখানে ওয়ার বসাইতে হবে। ম্যাক্সিমাম শিক্ষার্থী আমরা এখানে ভুল করি, যে হি আছে তাহলে হি তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হবে? এখানে ওয়াজ হবে। আমরা ওয়াজ লিখে দিয়ে এসে বাসায় এসে হিসাব করবো, আমি তো ঠাসা মার্ক পাইছি, কিন্তু যখন রেজাল্ট আসবে দেখবো যে নাই। এই যে আমরা হিসাব করি, আমার 80 মার্ক থাকবে, আমার 85 মার্ক থাকবে, আমাদের প্লাস মিট যায়, আমাদের হয় না কেন? এই যে এরকম ওভার কনফিডেন্সে ভুল করে রেখে আসি, এই জায়গাটা আমাদের পরীক্ষা হলে মনে থাকে না, যে এখানে যখন বি ভার্ব আছে, বি ভার্ব থাকলে এখানে সবসময় ওয়ার বসবে। এরপরে এখানে যদি এরকম থাকে, যেমন হি প্রিটেন্ডস, প্রিটেন্ডেড as though, এখানে যদি আবার বিভাব থাকে তাহলে কি হবে? প্রেসিডেন্ট, সে এমন ভাবটা করতেছে সে যেন কি? রাষ্ট্রপতি। তাহলে এখানে প্রিটেন্ডেড যদি থাকে তাহলে এখানে কি হবে? বিভাব যদি থাকে তাহলে এটা পাস্ট। আমরা জানি যে এখানে পাস্ট ইনডিফিনিট যদি হয় তাহলে ওই পাশে পাস্ট পারফেক্ট হবে। পাস্ট ইনডিফিনিট হলে কি হবে? পাস্ট পারফেক্ট হবে। পাস্ট পারফেক্ট হলে কি হবে? এখানে হ্যাড, আর বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? বিন। কি হবে? হ্যাড বিন প্রেসিডেন্ট। এই বিষয়টা খুব ভালো করে মাথায় রাখো, যে এই দুইটা সেন্টেন্স যদি বি ভার্ব থাকে, দেখো বি ভার্ব থাকলে কখন হচ্ছে ওয়্যার, আবার কখন হ্যাড বিন। হ্যাড বিন কোথায় থেকে আসলো? কারণ এর পাস্ট পারফেক্ট টেন্স বলতে গেলে কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স
পাস্ট পারফেক্ট টেন্স হতে গেলে বি ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন, আর পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাড, এজন্য হ্যাড বিন। আর এখানে বি ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ওয়ার, ওয়ার ছিল কারণ এখানে নিয়ম অনুসারে এখানে ওয়ার বসবে। এই দুইটা জায়গায় আমাদের খুব ভুল হয়, এই দুইটা জায়গায় স্পেশালি মনে রাখতে হবে। এটা আমরা নর্মালি পারি যে এখানে যদি প্রেজেন্ট থাকে এখানে পাস্ট থাকবে, এখানে যদি পাস্ট থাকে তারপরে পাস্ট পারফেক্ট হবে। এই বিষয়টা এখানে যে আমরা গুলিয়ে ফেলি, ভুল করে ফেলি, এটা মাথায় রাখবা। এরপরে ছিল ইট ইজ, ইট ইজ হাই টাইম, কি টাইম, হাই টাইম, বা ইট ইজ টাইম, এর অর্থ হচ্ছে উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, উপযুক্ত সময় বা যথাযথ সময়। তাহলে যদি এটা দুইটা নিয়ম আছে, প্রথম হচ্ছে যে ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম উই গেভ আপ আওয়ার ব্যাড হ্যাবিট। এখানে কি বলছে, গেভ আপ, যদি সাবজেক্ট থাকে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, হাই টাইম, পরে যদি সাবজেক্ট থাকে তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। কোন টেন্স হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। কি টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। আর যদি সাবজেক্ট না থাকে, যেমন ইট ইজ টাইম, ইট ইজ টাইম টু গিভ আপ ব্যাড কোম্পানি, খারাপ সঙ্গ ত্যাগ করতে হবে। ইট ইজ টাইম, এটাই সময়। যদি সাবজেক্ট না থাকে, যদি সাবজেক্ট না থাকে ইট ইজ টাইম, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পর যদি সাবজেক্ট না থাকে তাহলে সরাসরি টু বসবে। কি বসবে, সরাসরি টু বসবে। এবং টুর পর সবসময় ভার্বের কি ফর্ম থাকে, ভার্ব ওয়ান হয়, V1, যেটা আছে গিভ আপ, গিভ আপ। তাহলে কি হচ্ছে, আমরা বলছি যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এটা উপযুক্ত সময়। কি উপযুক্ত সময়, খারাপ সঙ্গ ছেড়ে দেওয়া, খারাপ অভ্যাস ছেড়ে দেওয়া। এখানে দুইটা নিয়ম আছে, যদি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পর সাবজেক্ট থাকে, কি থাকে, সাবজেক্ট থাকে, তাহলে ভার্বের পাস্ট ফর্ম হবে। কি ফর্ম হবে, পাস্ট ফর্ম হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আর যদি সাবজেক্ট না থাকে, কি না থাকে, সাবজেক্ট যদি না থাকে তাহলে টু প্লাস ভার্ব হবে। কি প্লাস, টু প্লাস ভার্ব হবে। মনে থাকবে, পরীক্ষা খাতায় কোশ্চেন এটা থাকবেই থাকবে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, অ্যাজ ইফ, অ্যাজ দো দ্বারা কোশ্চেন হবেই হবে। দেখো আমরা পরীক্ষার হলে অনেক সময় দেখি কোশ্চেন, দেখি কি দেখি, যে ভার্ব প্যাসিভ করা আছে। আমরা অনেক সময় আমাদের মতো করে আমরা অ্যাক্টিভ টেন্সে করে আসি, অ্যাক্টিভ ফর্মে করে আসি, কিন্তু অ্যান্সার দেওয়া থাকে প্যাসিভ। এটা কিভাবে হয় আমরা সেটা দেখি। এখন আমরা সেই জিনিসটা শিখবো। যেমন আমি একটা সেন্টেন্স লিখছি, ইনফ্যাক্ট, ইনফ্যাক্ট, CRICKET, ক্রিকেট, এরকম দেওয়া আছে, কল দা জেন্টেলম্যান গেম। এখানে কলের জায়গায় কি আছে, আমাদের কলের জায়গায় আছে কি, গ্যাপ দেওয়া আছে। এখানে ক্রিকেট, ইনফ্যাক্ট ক্রিকেট, কল দা জেন্টেলম্যান গেম। এখন জেন্টেলম্যান গেম এখানে কি হবে, আমরা দেখছি এখানে কি, যদি আমরা এখানে কোনো টেন্সের কোনো ইন্ডিকেটর নাই, আছে যে কোন টেন্স হবে, প্রেজেন্ট, পারফেক্ট, ফিউচার, কোন টেন্সের কিন্তু ইন্ডিকেটর বা অ্যাডভার্ব গুলো নাই। তাহলে আমরা এখানে কি করব, আমরা অধিকাংশ শিক্ষার্থী এই জায়গাতে কি করি, ভুল করি, শতভাগ ভুল করে রেখে আসি। আমিও তোমাদের সময় করছিলাম, কারণ বুঝতে পারি নাই যে এটা কি হবে। কারণ হচ্ছে যে এখানে বলা হচ্ছে ইনফ্যাক্ট দ্য ক্রিকেট, ক্রিকেট একটা কি খেলা, এটা নিজে কাজ করে না, কাউকে দিয়ে খেলালে এটা খেলা হয়, না হলে বল একা একা খেলতে পারে না। এর জন্য বলা হবে ইট ইজ, ক্রিকেট ইজ কল্ড,
প্যাসিভ ফর্মে করাবে, কারণ অন্য নিজে যারা যখন নিজে কাজ করেন অন্যকে যারা কাজ করে তখন প্যাসিভ ফর্ম করতে হবে। এটা কি জন্য করতে হবে? কি ইনফ্যাক্ট দ্য ক্রিকেট ইজ কল্ড দ্য জেন্টলম্যান গেম। ক্রিকেটকে ভদ্রলোকের খেলা হিসাবে গণ্য করা হয়, ক্রিকেটকে ভদ্র মানুষের খেলা হিসাবে অভিহিত করা হয়, বলা হয়। এই জন্য হবে, বলা হয়, ক্রিকেট নিজে বলে না, আমরা বলি। কে বলে? জেন্টলম্যান বলে, বা আমরা দর্শক যারা স্পেক্টেটর আমরা বলি। এই জন্য এটা প্যাসিভ ফর্মে হবে। কি ফর্মে হবে? এর জন্য এটা প্যাসিভ ফর্মে হবে। আর একটা সেন্টেন্স আমরা দেখি, ইট ইজ রিগার্ডেড as a sheer wastage of time। কি বলছে? ইট ইজ রিগার্ডেড। কি বলছে এখানে? ইট ইজ রিগার্ডেড। এটাকে কি বলা হয়? অ্যাজ এ sheer wastage of time বা ওয়েস্ট অফ টাইম। কেন হচ্ছে? এটা সময়ের অপচয়, শুধু সময়, নিছক সময় অপচয় ছাড়া কিছুই না। কি কিছু না, এটা ক্রিকেটটাকে বলছে। ক্রিকেট ইট ইজ রিগার্ডেড, এটা সময় অপচয় ছাড়া কিছু না। কারণ ক্রিকেট খেলা দীর্ঘ সময় ধরে হয়, 5 দিনের টেস্ট ম্যাচ হয়। এটা অনেকের কাছে যারা সমালোচক তারা বলে এটা কি সময় অপচয় করে খেলা, সারাদিন ভাবে খেলতে হয়। এই জন্য বলছি ইট ইজ রিগার্ডেড অ্যাজ এ sheer ওয়েস্ট অফ টাইম। তাহলে আমরা কেন ইট ইজ রিগার্ডেড, কেন ইট ইজ রিগার্ডেড হবে? কারণ এটাকে এই বলা হয়। ইট কার পরিবর্তে ব্যবহার হয়? ইটটা কার পরিবর্তে হয়? বস্তুর পরিবর্তে ব্যবহার হয়, ব্যক্তির পরিবর্তে ব্যবহার হয় না। হয় ছোট প্রাণীর ক্ষেত্রে, ছোট বাচ্চার ক্ষেত্রে, সেটা ভিন্ন কথা। কিন্তু এই ক্ষেত্রে এক্ষেত্রে আমরা জানি যে এটা কিছু করার ক্ষমতা নাই। এটা কি করে? মানুষই এটাকে, আমরাই বলছি যে ইট ইজ রিগার্ডেড অ্যাজ এ sheer ওয়েস্ট অফ টাইম। সো এই জন্য এটা প্যাসিভ ফর্মে হবে। আমরা শিক্ষার্থীরা প্রায় এই জায়গাটা ভুল করে থাকি, যে বুঝতে পারি না ইট রিগার্ডেড দিয়ে সেখানে ইজ দেই না, আমরা এখানে ইজ ব্যবহার করি না, ইট রিগার্ডেড অ্যাজ sheer ওয়েস্ট অফ টাইম আমরা লিখে রাখি, কিন্তু এখানে ইজ না দিলে সেন্টেন্সটা ভুল হবে। কারণ প্যাসিভ ফর্মে করতে গেলে টেন্স অনুসারে এই জিনিসটাকে কি করতে হবে? বসাইতে হবে। টেন্স অনুসারে সাহায্যকারী ভার্ব বসাইতে হয়, এর জন্য এখানে ইজ বসাইতে হবে আমাদের। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে একটি বাক্যে দুটি সাবজেক্ট ভার্ব যদি থাকে, কি থাকে? একই বাক্যে দুটি ভার্ব যদি থাকে, সাধারণত আমরা বলে থাকি যে প্রথমটা দ্বিতীয় ভার্বে হয় আইএনজি হবে অথবা টু ভার্ব হবে। কি হবে? হয় আইএনজি অথবা টু ভার্ব। কখন টু হবে, কখন আইএনজি হবে, এটা কি আমরা জানি? আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে এটা জানতে পারবো, কখন টু হবে, কখন আইএনজি হবে। কি হবে? কখন টু, কখন আইএনজি। খুব মনোযোগ দিয়ে শুনবা। যেমন হি হেয়ার the baby crying. He committed a crime, killing a seabird called albatross. He came England to learn English like the English.
উই কাম হিয়ার টু লার্ন ইংলিশ। উই ইট ফুড টু সারভাইভ। দেখো খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে বলছে যে কখন দুইটা, আমরা বলছি যে দুটো একই বাক্যে দুইটা ভার্ব থাকলে হয় আইনজি হবে দ্বিতীয়টা, অথবা টু হবে। কখন টু কখন আইনজি, খুব মনোযোগ দিয়ে শোনো। দেখো দুইটা সেন্টেন্স, হি হিয়ার দ্য বেবি ক্রাইং। কি বলছে? বেবি ক্রাইং হিয়ার, সে শুনেছিল একটা বাচ্চার কান্না। হি কমিটেড এ ক্রাইম ক্লিং এ সি বার্ড কল্ড আলবেটর্স। সে একটা অপরাধ করেছিল, কি একটা সমুদ্রের আলবেটর্স নামে পাখিকে হত্যা করেছিল। হি কেম ইংল্যান্ড টু লার্ন, কি টু লার্ন ইংলিশ লাইক দ্য ইংলিশ। এই লাইক দ্য ইংলিশ বলতে কি বুঝাচ্ছে? ইংলিশ জাতি বুঝাইছে। সে ইংরেজি শিখতে চেয়েছিল কাদের মতো করে? ইংরেজ জাতির মতো করে, ইংরেজদের মতো করে ইংলিশ শিখতে চেয়েছিল। এর জন্য সে আছে হি কেম ইংল্যান্ড, সে ইংল্যান্ডে এসেছিল টু লার্ন ইংলিশ, ইংরেজি শিখতে। কি শিখতে? খুব ভালো করে শুনো, কি শিখতে? ইংরেজি শিখতে। আর এখানে বলছে উই কাম হেয়ার টু লার্ন ইংলিশ। আমরা এখানে কেন আসছি? বলো আমরা এখানে কেন আসছি? ইংরেজি শিখতে। কি শিখতে? তে, কি শিখতে? তয়কারে তে, শিখতে। আমরা ইংরেজি শিখতে আসছি। উই ইট, আমরা খাই। উই ইট ফুড, আমরা খাবার খাই। টু সারভাইভ, এখানে কি আছে? টু সারভাইভ। কি বলছে? টু সারভাইভ। আমরা এখানে আমরা খাবার খাই। উই ইট ফুড, আমরা খাবার খাই। টু সারভাইভ, সারভাইভ মানে কি? বেঁচে থাকার জন্য। কিসের জন্য? বেঁচে থাকার জন্য। তাহলে দেখো বাক্য পাঁচটার ভিতরে কি পার্থক্য আছে? এখানে বলছে আইএনজি, এখানে কেন আইএনজি? এখানে আইএনজি, এখানে টু। এই তিনটাতে ট্রু, এই দুইটাতে আইএনজি কেন হলো? কারণ হচ্ছে এই প্রথম দুইটা সেন্টেন্সে যদি লক্ষ্য করো, দেখো কোনো উদ্দেশ্য বোঝায় নাই। দা হি হিয়ার দ্য বেবি ক্রাই, সে একটা বাচ্চার কান্না শুনেছিল। এখানে উদ্দেশ্য, কোনো কারণ, কোনো কিছু বুঝাইছে? কেন কি জন্য বোঝায়নি। হি কমিটেড এ ক্রাইম, সে একটা ক্রাইম করেছিল, কিলিং এ সি বার্ড কল্ড আলবেটর্স। এখানে সে আলবেটর্স পাখিকে যে হত্যা করছে, কোনো কারণ, কোনো উদ্দেশ্য বুঝাইছে? না, যখন উদ্দেশ্য বোঝায়নি। পরের সেন্টেন্স গুলোতে খেয়াল করো, হি কেম ইংল্যান্ড, সে ইংল্যান্ডে এসেছিল টু লার্ন ইংলিশ, কি শিখতে, কি করতে? ইংরেজি শিখতে আসছে। কি করতে আসছে? ইংরেজি শিখতে। একটা উদ্দেশ্য নিয়ে আসছে। কি উদ্দেশ্য? ইংরেজি শেখা। যখন উদ্দেশ্য বোঝাবে, কি বোঝাবে? উদ্দেশ্য বোঝাবে। যখন উদ্দেশ্য বোঝাবে তখন সে ভার্বের পূর্বে টু বসবে। কি বসবে? সে ভার্বের পূর্বে টু বসবে। দেখো তারপর হচ্ছে যে উই কেম হিয়ার, আমরা এখানে এসেছি। কি জন্য এসেছি? টু লার্ন ইংলিশ। কি জন্য আসছি? টু লার্ন ইংলিশ, ইংরেজি শেখার জন্য আসছি। এই যে উদ্দেশ্য, আমরা এখানে ইংরেজি শেখার উদ্দেশ্যে আসছি। তারপরে শেষ সেন্টেন্সে দেখো উই ইট ফুড, আমরা খাবার খাই। কি খাই? খাবার খাই। কিসের জন্য? টু সারভাইভ, বেঁচে থাকার উদ্দেশ্যে। পরের তিনটা সেন্টেন্স উদ্দেশ্য বুঝাইছে। কি বুঝাইছে? উদ্দেশ্য। যখন উদ্দেশ্য বুঝাবে তখন সেটা কি হবে? টু বসবে। উদ্দেশ্য বুঝাইলে টু, আর উদ্দেশ্যহীন হলে বা উদ্দেশ্য নাই যদি জেনারেল হয় তাহলে কি হবে? আইএনজি হবে। মনে থাকবে, খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার হলে আমাদের পরীক্ষায় আসে, আমরা ভুল করি, আসবে আমরা ভুল করব, আসবে আমরা ভুল করব, কিন্তু জানি না। কোনো বই দেওয়া আছে আইএনজি, কোনো বই দেওয়া আছে টু। এখন কখন টু কখন আইএনজি? আজকে যারা এই ক্লাসটা মনোযোগ দিয়ে যারা শুনছো এবং এই উদাহরণগুলো যারা দেখছো, লিখে রাখছো, তুলে রাখছো, আমার মনে হয় না এরপরে এই কোশ্চেন নিয়ে কারো আরো কোনো কনফিউশন থাকবে। কারণ কখন টু হবে, কখন আইএনজি হবে, কখন টু হবে, কখন আইএনজি হবে, সেটা আমরা কিন্তু নির্দিষ্ট করে বলতে পারবো যে কেন আসি, উদ্দেশ্যটা কি, কেন, কি জন্য, হোয়াই, কেন আসতেছি, কি জন্য আসতেছি। যখন তুমি কোশ্চেন করে উত্তর পাবা তখন উদ্দেশ্য যদি আমরা বুঝতে পারি তখন সেটা টু বসাবো। আর যেটা বুঝতে পারবো না উদ্দেশ্য হচ্ছে না, তখন আমরা আইএনজি দিব। এছাড়াও কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোর পরে, নির্দিষ্ট ওয়ার্ডগুলোর পরে আইএনজি বসবে এবং টু বসবে। যদি ওই নির্দিষ্ট ওয়ার্ডগুলো ছাড়া যদি আসে তাহলে আমরা এই নিয়ম ফলো করবো।
এরপর কিছু ওয়ার্ড আছে, যেমন আমি যদি বলি অ্যাভয়েড, অ্যাপ্রিসিয়েট, অ্যাডমিট, কনসিডার, কমপ্লিট, ডিলে, ডিসকাস, ডিনে, কিপ, ফিনিশ, মিস, মেনশন, এরপরে কুইট, পোস্টপন, প্র্যাকটিস, সাজেস্ট, টলারেট, স্টার্ট, আন্ডারস্ট্যান্ড, এই যে শব্দগুলো বললাম, রিগ্রেট, ওর্থ, উইদাউট, এবং ভাবে পরে প্রিপোজিশন, মানে সরি প্রিপোজিশনের পর যদি ভার্ব থাকে সেক্ষেত্রে বসবে, যেমন উড ইউ মাইন্ড, এরপরে হচ্ছে তোমার সাবজেক্ট টু, অবজেক্ট টু, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এই যে শব্দগুলো, এই ইডিয়ম ফ্রেজাল ওয়ার্ডগুলো যেগুলো আছে, এগুলো আমরা অন্য একটা ক্লাসে জানবো, লিখে লিখে প্র্যাকটিস করব। সে পর্যন্ত সাথে থাকুন। আর এই বিষয়টা যেন আমরা ভুলে না যাই, একদম সহজ করে দিচ্ছি, এর চাইতে সহজ করে দেওয়ার কোনো সুযোগ নাই। তোমাদের জন্য একটা বাসার কাজ, তোমরা কমেন্ট করে এটার উত্তরটা জানাবো খুব কুইক। আমি লিখে দিচ্ছি, হি fabricated a lie. He fabricated a lie when her heart. এই বাক্যে এখানে ক্যাপে কি বসবে? উইন আছে, আমরা ভার্ব দিয়ে রাখছি কি উইন। এটা তোমরা কমেন্টে জানাবা, এখানে কি রাইট আনসারটা কি তোমরা কমেন্টে জানাবা। কি আছে যে হি ফ্যাব্রিকেটেড এ লাই, হি ফ্যাব্রিকেটেড এ লাই ড্যাশ উইন হার হার্ট, ড্যাশ উইন হার হার্ট। এটা তোমরা, এটা কি হবে, ঝটপট ঝটপট রাইট আনসারটা লিখে আমাকে জানাও, ঝটপট রাইট আনসারটা লিখে আমাকে জানাও।